আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বাংলার এই আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ জুনায়েদ রেজা। তোমাদের এই বাংলা বইয়ের কিছু কবিতা নিয়ে আমরা আলোচনা করছি এবং ইতিমধ্যেই আমরা মানব ধর্ম কবিতা শেষ করে ফেলেছি এবং আজকে এই বঙ্গভূমির প্রতি যে কবিতা, এই কবিতাটা নিয়ে একটু আলোচনা করব। তবে এটা আমরা আজকে পড়বো না, আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন পড়বো। আজকে আমরা পড়বো রবীন্দ্রনাথের সেই 2 বিঘা জমি। রবীন্দ্রনাথের সেই 2 বিঘা জমি, এই কবিতাটা এমন একটা কবিতা, এটাতে যদি আমি ডট দিয়ে যাই যে এটা এত পরিমাণ ইম্পর্টেন্ট, এখানে 2টা লাইন আছে, এই 2টা লাইন এত পরিমাণ ইম্পর্টেন্ট, এর বাইরে অন্য কিছু আসা খুব কঠিন। এবং এই 2টা লাইন শিক্ষকদের কাছে অত্যন্ত সমাদৃত। কেন? একটু পরে বুঝতে পারবো যে এই 2টা লাইন কেন শিক্ষকদের কাছে এত বেশি সমাদৃত এবং কেন তারা এই 2টা লাইনকে বেশি পছন্দ করে। এটার আদ্যপান্ত তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ আজকে। তো দেখো, তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদের ক্লাসে সবাইকে মনে করো আমরা ঠিকভাবে বোঝাতে পারি না। তো যারা বোঝো না তাদের জন্য একটা সলিউশন আমি রাখছি। এই সলিউশনটা একটু দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। এই সলিউশনটা তোমাদের একটু দেখাবো, দেখো। 2 বিঘা জমি কবিতা, তোমরা যারা এটা পারো না বা যাদের সমস্যা থাকে, তোমরা আমার একমাত্র ফেসবুক পেজ জুনায়েদস টিউটোরিয়াল এ মেসেজ দিতে পারো এবং এই মেসেজ পাওয়ার মাধ্যমে আমি জানতে পারবো যে তুমি আসলে কি চাচ্ছ, তোমার চাওয়াটা আসলে কি, এবং তোমাদেরকে কিভাবে পড়াইলে তোমরা বেশি ভালো বুঝবা। এটার জন্য আমাকে তোমরা সাজেস্ট করবা, কারণ শিক্ষার তো কোনো বয়স নেই। আমি হয়তোবা তোমার মনে হচ্ছিল যে স্যার এটা যদি আপনি এভাবে পড়াইতেন তাহলে আমার কাছে অত্যন্ত ভালো হতো, কিন্তু আপনি যখন এটা এদিক দিয়ে পড়াইলেন তখন আমার কাছে এটা একটু কঠিন হয়ে গেছে। আমাদেরকে সাজেস্ট করবা, আমরা তোমার সাজেশনের জন্য অপেক্ষা করে আছি। তো যাই হোক, 2 বিঘা জমি এই কবিতাটা পড়ার আগে চলো আমরা একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে আসি। তোমাদের বইয়ের একটা জিনিস অত্যন্ত আমার খারাপ লাগে, যে এই যে জিনিসগুলো বা এই যে ব্যাপারগুলো, যে তোমাদের বইয়ের কবিতা পড়ার শেষে তোমাদের এটা দেওয়া থাকে, কবিতা পড়ার শেষে এখানে কবি পরিচিতি দেওয়া থাকে। তো কবি পরিচিতি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা পড়বা জন্মসাল পড়বা এবং কোথায় জন্মগ্রহণ করেছেন। তিনি কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7 মে। বাংলা তারিখটা মনে রাখবা যে 1268 বঙ্গাব্দের। দেখো, যখন ইংরেজি সাল হবে তখন তোমাকে লিখতে হবে খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টের জন্মের পরে। আর যখন তুমি বাংলা লিখবা বা বাংলায় সাল বা বাংলায় তারিখ লিখবা, তখন তোমাকে বঙ্গাব্দ লিখতে হবে, কারণ এটা বাংলা সাল। তো দেখো, তার বিশিষ্ট কিছু পড়াশোনার জন্য ওরিয়েন্টাল সেমিনার অর্থাৎ এগুলো তিনি তৈরি করেছেন এবং তাকে এখানে ভর্তি করা হয়েছিল। তার এখানে কোনো কাব্যগ্রন্থ দেওয়া হয় নাই, যদিও তার অত্যন্ত ভালো ভালো কাব্যগ্রন্থ আছে যেগুলো তোমরা হয়তো এখনো পাও নাই, ক্লাস 9-এ গিয়ে পাবা তোমরা ইনশাআল্লাহ। তো যাই হোক, যেহেতু এটা পড়াবো, তিনি কত সালে মৃত্যুবরণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন, এই 2টা তোমাদের পড়লেই যথেষ্ট হয়ে যায়। এর বাইরে আর কিছু তোমাদের পড়ার প্রয়োজন হবে না, যেটা আমি মনে করি। এরপরে যদি কেউ চাও একটু বেশি পড়বা, অতটুকু পড়লেই হবে। এবার এখানে একটা জিনিস আসছে। তো জিনিসটা হচ্ছে কেমন, এটা একটু দেখাই। যে এখানে 2টা লাইন আছে, এই 2টা লাইনও তোমাদেরকে পড়াবো আমি। তার আগে এই কবিতাটা একটু পড়ি। বলছে 2 বিঘা জমি। এখানে এক গরিব কৃষকের চিত্র তুলে ধরা হয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন সেই সময়কার জমিদার। তো যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা একজন জমিদার ছিলেন, তো এজ এ রেজাল্ট রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত কিছু দেখেছেন এবং তারই ভিত্তি করে তিনি মূলত এটা লিখেছেন। দেখো, 2 বিঘা জমি কবিতায় এই 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একজনকে নিয়ে লিখেছেন, এটা হচ্ছে উপেন। তো উপেন সম্পর্কে আমরা জানবো, তার আগে একটু কবিতাটা পড়ে নি। বলছে, তারাও ফুল স্ক্রিন করে দেওয়া। আচ্ছা, তো বলা হচ্ছে যে 2 বিঘা জমি,
কতটুকু জমি? 2 বিঘা জমি। অর্থাৎ এক চাষির, গরিব চাষির এই 2 বিঘা জমি ছিল তার শেষ সম্বল। রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। অর্থাৎ এই যে কৃষক, এই কৃষক বলছে যে আমার শুধুমাত্র 2 বিঘায় জমি ছিল, আর বাকি যা আছে সবকিছু জমিদারের কাছ থেকে ঋণ করতে করতে সবকিছুই শেষ। এজন্য বলছে যে শুধু বিঘে 2 ছিল মোর ভুই, সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন? অর্থাৎ বাবু বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা বা জমিদারকে বোঝানো হয়েছে। বাবু বলিলেন, বুঝেছ উপেন? অর্থাৎ এই যে কৃষক ছিল, এই কৃষকের নাম হচ্ছে উপেন। তো জমিদার উপেনকে ডেকে বলছে, বুঝেছ উপেন? এ জমি লইব কিনে। অর্থাৎ তোমার যেহেতু সবই চলে গেছে, শুধুমাত্র এইটুকু আছে, তো এটা আমার কাছে বিক্রি করে দাও, এটা আমাকে বিক্রি করে দাও। এবার দেখো তখনকার জমিদার যে কি পরিমাণ বর্বর ছিল, তখনকার জমিদার বা তখনকার এই শাসন ব্যবস্থা যে কি পরিমাণ খারাপ ছিল, এটা তুমি এখন বুঝতে পারবা। কহিলাম আমি, তুমি ভূস্বামী। অর্থাৎ উপেন বলল, আপনি হচ্ছেন জমিদার, ভূস্বামী মানে জমিদার। ভূমির অন্ত নাই, ভূমির শেষ নাই। অর্থাৎ আপনি জমিদার, আপনার জমির কোনো শেষ নাই, আপনার ভূমির কোনো শেষ নাই। চেয়ে দেখো মোর আছে বড় দোর, মরিবার মতো ঠাই। অর্থাৎ তুমি চেয়ে দেখো যে আমার শেষ শান্তির যে নীর, আমার যে বাড়িটুকু আছে বা আমার যে 2 বিঘা জমিটুকু আছে, যার উপরে আমি বাড়ি করে আছি, এই 2 বিঘা জমিটাই হচ্ছে আমার শেষ সম্বল। আমি এখানে মরতে চাই। এই জন্য সেই উপেন বলছে যে চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। একটু দেখো, আপনি হচ্ছেন ভূস্বামী, আপনি হচ্ছেন জমিদার, আপনার তো জমির শেষ নাই, আমার তো এইটাই শেষ সম্বল, আপনি এটা নিয়েন না। এই জন্য বলছে, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। তুমি শুধু দেখো যে মানুষ মারা গেলে যতটুকু জমিতে দাফন করা হয়, ঠিক ততটুকু জমি বা আমার যে বাড়িটুকু, এইটুকু শুধু আমার আছে। শুনি রাজা কহে, অর্থাৎ শুনে রাজা বলছে বা জমিদার বলছে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। অর্থাৎ বাবু জানো তো হে, অর্থাৎ উপেনকে বলছে যে উপেন জানো, করেছি বাগানখানা। তেরে 2 বিঘা প্রস্থে ও দিঘে সমান হইবে টানা। অর্থাৎ আমি যদি আরো 2 বিঘা পাই, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থে এই যে আমার বাগানটা, এটা অত্যন্ত বড় হবে এবং দেখতে সৌন্দর্য মণ্ডিত হবে এবং আরো সুন্দর হবে। তো দেখো, একজনের এখানে থাকার জায়গাটুকু নেই। আমাদের বর্তমান সমাজে যেগুলো দেখা যায়, যে একজনের দেখো থাকার জায়গাটুকু নেই, আর আরেকজন কি করছে, বাগানখানা করার জন্য গরিবের উপর নির্যাতন করছে। এই জন্য ঠিক কাজী নজরুল ইসলাম বলেছিলেন, দেখিনি শকুন রেলে, কুলি বলে এক বাবু সব তারে ফেলে দিল দূরে ঠেলে। অর্থাৎ এই যে কুলি, এই কুলিকে যে ধনী সম্প্রদায়, সে কি করছে, ঠেলে ফেলে দিল দূরে। কেন ফেলে দিল? কারণ তার গা থেকে গন্ধ বেরোচ্ছে, এইটা বলে। কিন্তু আসলে কি এটা না, বলছে ওটা দিতে হবে। অর্থাৎ তোমার যে 2 বিঘা জমিটা আছে, তার পাশে আমার একটা বাগান আছে, তার পাশে আমার একটা বাগান আছে। তো এই বাগানে যদি আমি আরো 2 বিঘা জমি পাই, তাহলে আমার বাগানটা দৈর্ঘ্যে এবং প্রস্থে সমান হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে। অর্থাৎ দুঃখ ভরা কণ্ঠ নিয়ে বলছে যে করুণ রক্ষে, করুণ চোখে গরিবের ভিটেখানি। অর্থাৎ তার এই বাড়িটুকু আফসোস করছে। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। অর্থাৎ তার পূর্বপুরুষেরা ঠিক এই বাড়িতেই বসবাস করেছে। তো এই জন্য বলেছে সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। অর্থাৎ এটা হচ্ছে আমার সোনার থেকে অধিক মূল্যবান। দৈন্যের দায়ে, অর্থাৎ দারিদ্রতার দায়ে, বেচিব সে মায়ে। অর্থাৎ এটাকে সে মায়ের সাথে তুলনা করছে, যে দারিদ্রতার দায়ে বেচিব সে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। শুধুমাত্র কি টাকার জন্য আমি এটা বিক্রি করে দেব? আমার কি শেষ সম্বলটা আমি আমার টাকার জন্য বিক্রি করে দেব? আখি করে ডাল রাজা ক্ষণকাল, রহিল মৌন ভাবে। অর্থাৎ কিছুক্ষণ রাজা চুপচাপ থাকলো,
কিছুক্ষণ রাজা চুপচাপ থাকলো। এরপর চোখ লাল করে বলছে, তো প্রাচীন কালের যে রাজাগুলো ছিল এবং যে জমিদাররা ছিলেন তারা কোনো কিছু না পেলে সেটা জোর করে কেড়ে নিতেন। এবার বলছে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, অর্থাৎ হাসলেন এবং বললেন আচ্ছা সে দেখা যাবে, অর্থাৎ পয়সা যেহেতু নেবে তো তোমাকে দেবো আমি, সমস্যা নেই। পরে বেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, অর্থাৎ পরের মাসে কি করলো, বাড়িঘর ছেড়ে বাইরে হইলেন। করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার খাতে, অর্থাৎ তাকে কি করলো, তাকে টাকা না দিয়ে উল্টো তারপর মিথ্যা দেনা, মিথ্যা যেই ঋণ এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে এই কবিতার মেইন পয়েন্ট, এই কবিতা থেকে যে লাইনটা আসবেই এই লাইনটা আমি একটু, এই লাইনের আশেপাশে আমি একটু মার্ক করে দিই। দেখো যেটা আসবেই একদম আসবেই, এই দুই লাইন থেকে প্রশ্ন আসবেই, এটা ভাব সম্প্রসারণে আছে, এই দুই লাইন থেকে প্রশ্ন আসবে একদম। এই দুই লাইন থেকে যদি প্রশ্ন না আসে আমি আর পড়াবো না। বলছে যে এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। অর্থাৎ রাজার তো আছে, তার আর না পেলে চলবে, কিন্তু আমরা যে গরিব, আমাদের এই জিনিসটা যদি রাজা না নেয়, আমাদের এই শেষ সম্বলটুকু যদি রাজা না নেয়, তাহলে কিন্তু তার চলবে। অথচ রাজার প্রচুর আছে, তারপর সে আর চায়। এই জন্য বলছে উপেন দুঃখ করে বলছে যে এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, অর্থাৎ আমি ভাবলাম যে এই যে ভগবান বা যে সৃষ্টিকর্তা, ইনি হয়তোবা আমাকে আর রাখবেন না, অর্থাৎ মোহের ক্ষুদ্র গর্ভ, অর্থাৎ এই পৃথিবীতে আমাকে রাখবেন না। তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে, অর্থাৎ তাই আমাকে দিলেন বিশ্ব নিখিল, এই পৃথিবী না দিয়ে শুধু আমাকে 2 বিঘা দিল বা এইটুকু দিল। যদি এই পৃথিবীটাও দিত সেই রাজাকে, তারপরও সে সন্তুষ্ট থাকতো না। সন্ন্যাসী বেশে ফিরে দেশে হইয়া সাধুর শিষ্য, অর্থাৎ এবার কি করছে জানো, এর যদি ভিটে মাটি নেই, এবার এই সন্ন্যাস বেশ ধারণ করছে। সন্ন্যাসী বেশে ফিরে দেশে হইয়া সাধুর শিষ্য, অর্থাৎ সাধুর শিষ্য হয়ে দেশে ফিরলাম। কত হেরিলাম মনোহর ধাম, অর্থাৎ সবকিছুই তো হারিয়ে ফেলেছি, কত মনোরম দৃশ্য, অর্থাৎ এই যে প্রকৃতির দৃশ্য এটা আমি দেখলাম। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভূমি, অর্থাৎ যেখানে ঘুরি, ভূধরে পৃথিবীতে, সাগরে, বিজনে নগরে, অর্থাৎ যে এলাকাতে ঘুরি, যে অঞ্চলে ঘুরি পৃথিবীর, তবু নিশিদিনে ভুলিতে পারি না সেই 2 বিঘা জমি। কেন ভুলতে পারে না, এই লাইনটা তোমাকে দিবে যে তবু নিশিদিনে ভুলিতে পারি না সেই 2 বিঘা জমি, কারণ এটাই ছিল তার শেষ সম্বল, এটাই ছিল তার বাপ দাদা 14 পুরুষের একমাত্র সম্পত্তি। হাতে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, অর্থাৎ 15-16 বছর হয়ে গেল। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নিজের মাতৃভূমির প্রতি এবার ওই উপেনের একটু টান হয়েছে যে আমি এবার একটু আমার মাতৃভূমির কাছে যাব, আমার মাতৃভূমিকে আমি একটু দেখবো, আমি আমার মাতৃভূমির কাছে একটু যাব, দেখবো যে আমার সেই 2 বিঘা জমি কেমন আছে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, অর্থাৎ তার এই মাতৃভূমিকে সে সম্মান করে এই কথাটা বলছে যে নম 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 মম সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীরে সিন্ধু সমীর জীবন জুড়ালে তুমি, অর্থাৎ এই মাতৃভূমিতে এসে আমার যে মন প্রাণ এটা আমার জুড়ে গেল। আমার তো মাঠ, অর্থাৎ প্রান্তহীন মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি, ছায়ানো নিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামধূলি, অর্থাৎ এই গ্রামের মতো শান্তি আমি আর কোথাও পাচ্ছি না। পল্ল ভগবান আম্রকানন, অর্থাৎ আমের বাগান, রাখালের খেলাগেহ, অর্থাৎ রাখালের সেই বাঁশির শব্দ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গে বধূ, অর্থাৎ এখানে সে তার এই ফলগুলোকে তুলনা করছে। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, অর্থাৎ
সেই বাংলার যে জননী তারা কি করে সন্ধ্যার সময় সেই পুকুরের ঘাট থেকে পানি নেয়, মা বলিতে প্রাণ করে, মা বলিতে প্রাণ করে অচনা আনচান, অর্থাৎ মা বলে ডাকতে আমার মনটা চেয়ে আসছে, চোখে আসে জল ভরে, অর্থাৎ আমার চোখে জল আসে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনী নিজ গ্রামে, অর্থাৎ 2 দিন পরে 2 ঘন্টায় বা 4 ঘন্টায় কোথায় প্রবেশ করলাম? আমার গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে হাড়ি, রতলা রতলা করি গ্রামে, অর্থাৎ দক্ষিণের হাড়ি, অর্থাৎ দক্ষিণ ছেড়ে সে কি করছে? কুমোরের বাড়ির দিকে গেল, রতলা করি বামে, রাখি হাট খোলা, অর্থাৎ বাজার রেখে মন্দির গোলা মন্দির করি পাছে, মন্দির পিছনে ফেরে তিসাতুর শেষে পন্তহীন এসে আমার বাড়ির কাছে, অর্থাৎ তার বাড়ির কাছে সে এলো। ধিক ধিক ওরে শতধিক তোরে, অর্থাৎ সে বলছে যে ইস, এই বাড়িটা যদি আমি না ছাড়তাম, আমার যে শেষ সম্বল এটা যদি আমি না ছাড়তাম, এজন্য বলছে ধিক ধিক তোরে শতধিক তোরে নীরাজকুলাটা ভূমি, অর্থাৎ এই যে জমি তুমি যদি না থাকতে আমাকে আমার গৃহহারা হতো না, যখনই যাহার তখনই তাহার, এই জননী তুমি কি আমার এরকমই মা যে যখন তোমার যেখানে খুশি সেখানে তুমি তার মা হয়ে যাও বা তার জমি হয়ে যাও? সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা? তোমার কি এখন তার মনে আছে যে তুমি একদিন দরিদ্র মাতা ছিলে, এই গরিব কৃষকের মাতা ছিলে? আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা, অর্থাৎ তার যে জমির উঠানটা ছিল, তার যে বাড়ির উঠানটা ছিল, এই উঠানে সে কি করতো জানো? এই উঠানে সে ফসল চাষ করতো, এই জিনিসটাকে সে বলছে যে, এই জিনিসটাকে এখানে তুলে ধরছে যে আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা, আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, অর্থাৎ এই যে বাগান করেছে ওই জায়গায়, এই জন্য সে মনের দুঃখে বলছে আজ কোন রীতেই কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, অর্থাৎ এখন তুমি রাজার বেশ ধরেছ। 5 রঙা পাতা আঁচলে ব্যথা, পুষ্পে খণ্ডিত কেশ, আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন, অর্থাৎ আমি সুখ সবকিছু বিসর্জন দিয়ে আমি তোমার জন্য আমার এই মাতৃভূমিতে আবার ফিরে আসলাম। তুমি হেতা বসি ওরে রাক্ষসী, অর্থাৎ তুমি এখানে তাকে মনে করো তার মাতৃভূমিতে ঘৃণা প্রকাশ করছে যে তুমি হেতা বসি ওরে রাক্ষসী, অর্থাৎ যেখানে আমি একসময় সবজি চাষ করতাম, যেখানে আমি একসময় বিভিন্ন ধরনের ফল আবাদ করতাম, এখন এই জায়গাতে বাগান করা হয়েছে, আর আমার যে মাতৃভূমি, অর্থাৎ তার মনের কাল্পনিক ভাবে বলছে যে আমার মনের আবেগে আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি কিরা আমাকে ছেড়ে অন্যের জন্য বিলাসী বেশ ধরেছ। হাসিয়া কাটাস দিন, এখন তুমি হেসে হেসে দিন কাটাচ্ছ, ধনীর আদরে গরব না ধরে এতই হচ্ছে দিন, অর্থাৎ ধনীর আদরে গরিবের এখন আর তোমার মনে পড়ে না। কোনখানে লেশ নাই অবশেষ সেদিন কোন চিহ্ন, অর্থাৎ এমন একদিন আসবে যখন আর তোমার কোনো চিহ্ন থাকবে না। কল্যাণময়ী ছিলে তুই তুমি আমার জীবনে কল্যাণময়ী ছিলে, ক্ষুধাহারা সুদারিস, অর্থাৎ তুমি এমন ছিলে আমার কাছে যে আমি না খেয়ে থাকতাম, তারপর তোমার কাছে থাকতাম। যত হাসো আজ যত করে সাজ, ছিলে দেবী হলে দাসী, অর্থাৎ আমার কাছে তুমি দেবী ছিলে, হয়ে গেলে তুমি দাসী। বিদীর্ণ হইয়া আমার হৃদয় এখন চূর্ণবিন্ন, ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি তার হৃদয় ভাঙা, তার মন ভেঙে গেছে, চারিদিকে দেখছে। প্রাচীরের কাছে এখনো যে আছে, প্রাচীরের কাছে আছে সেই আম গাছ, একই বসি তার তলে, নয়নের জলে শান্ত হইল ব্যথা, অর্থাৎ সে যে আম গাছটা লাগিয়ে গেছিল সেই আম গাছ এখনো আছে, প্রাচীরের কাছে আছে। বলছে বসি তার তলে নয়নের জলে, চোখের পানিতে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বাল্যকালের কথা, এখানে তার শৈশব কেটেছে, শৈশবের স্মৃতি তার এখন মনে পড়ছে। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, জ্যৈষ্ঠে যখন ঝড় হতো তখন তার রাত্রে ঘুম হতো না, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম, অর্থাৎ সকালে উঠে সে আম কুড়োতো, সেই সুমধুর শব্দ দুপুরে পাঠশালা পড়ায়ন, দুপুরে সে পাঠশালা পালিয়ে আসতো। তোমরা এখন টিফিনের সময় চলে আসো।
ভাবেছিলাম হাই আর কি কোথায় ফিরিয়ে পাবো সে জীবন, আর কি কখনো পাবো সেই জীবন। সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দুলাইয়া গেছে, অর্থাৎ গাছের পাতা নড়ছে। দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে, অর্থাৎ আমার কোলের কাছে এসে আবার দুইটা আম পড়ে গেল। ভাবিলাম মনে ভাবিলাম মনে বুঝিয়ে তখনই আমারে চিনিল মাতা, আমারে মনে হয় এতক্ষণে চিনতে পারলো। স্নেহের সেগানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা, অর্থাৎ সে সিজদায় উঠে বলল হেনকাল হাই জমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি, অর্থাৎ মৃত্যুর জমদূত চলে আসলো আর সেই সময় মালি এসে আমাকে গালাগাল করতে লাগলো। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত এত তারই কলরব, আমি শুধু দুটা ফল নিব তার জন্য এত কথা। চিনিলা মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, অর্থাৎ লাঠিতে করে ধরে বেঁধে আমাকে নিয়ে গেল। বাবুছিপ হাতে পরিষদ সাথে, অর্থাৎ সভাসদ সাথে মাছ ধরিতেছিলেন। শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন, অর্থাৎ এই দুইটা আম তুমি নিছ, তোমাকে আমি এখন হত্যা করব। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, অর্থাৎ বলতেছে, অর্থাৎ জমিদার যদি এক গুণ বলতেছে তো তার যে পারিষদ সভাসদ তারা বলতেছে 10 গুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাঙে মহাশয়। বাবু বাবু কয়ে হেসে বেটা সাধু বেশে পাকাচোর অতিশয়, তুমি কি চোর বেটা, তুমি খাবার চাচ্ছ? আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, এটাই কি আমার মাথায় ছিল? তুমি মহারাজ সাধু হলে আজ, তুমি যে মহারাজ তুমি সাধু হলে, তুমি তো আমার সমস্ত কিছু চুরি করে নিয়েছিলে, আমি আজ চোর বটে, আমি আজকে চোর, এটুকুই বলা হয়েছে। তো এই কবিতাটাতে বেশি কিছু জানার নেই, এই চিত্রা কাব্যগ্রন্থটাকে এটা নেওয়া হয়েছে, এইটা এমসিকিউ তে আসবেই, এটা তোমরা পড়ে নিবা। এবং এগুলো পড়ার পরে ইনশাআল্লাহ আমরা এর পরের দিন যে কবিতাটা রেখে এসেছি এই কবিতাটা পড়বো। তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে সবার প্রতি শান্তি বর্ষিত হোক, এবং তোমাদের যদি একটু মাত্র উপকার হয়ে থাকে এই ভিডিওতে লাইক করতে ভুলো না। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।